আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। সরি, আমি আজকে অনেক লেট করে ফেলছি। আমি একটু কাজের মধ্যে ছিলাম অ্যাকচুয়ালি, সো এই জন্য লেট হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। আমি 30 মিনিট লেট করছি আজকে। যাই হোক, আজকের লেকচারটা খুব সহজ একটা লেকচার নিব আমি, খুব সহজ মানে অতিরিক্ত সহজ। প্রশ্ন হচ্ছে কেন আজকে হঠাৎ আবার আপনার সহজ লেকচার নিতে মন চাচ্ছে কেন? আজকে সহজ লেকচার নিব এই কারণে, কিছু ছোট ছোট জিনিসপত্র আছে, যে ছোট ছোট জিনিসপত্রগুলায় আমাদের কিছু কমন মিস্টেক হয় ডিউ টু ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। সো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে, যে ছোট ছোট জিনিসগুলায় আমাদের ভুল করার সম্ভাবনা অনেক বেশি থাকে, সেই ছোট ছোট জিনিসগুলা আমি আজকে আপনাদেরকে একটার পর একটা পড়াবো। সুতরাং চলেন আমরা মনোযোগ সহকারে আজকের জিনিসপত্রগুলো দেখব। আমি শুরু করব একটা জিনিস দিয়ে, যেটাকে বলা হয় হচ্ছে রেটেড ভোল্টেজ এবং রেটেড পাওয়ার। সো আগে একটু নামটা আমরা একটু খেয়াল করি, রেটেড ভোল্টেজ। এই রেটেড ভোল্টেজটা কি জিনিস? চলেন আমরা একটু একটা যন্ত্রের রেটেড ভোল্টেজ কি জিনিস সেটা দিয়ে শুরু করব, যে রেটেড ভোল্টেজ কি, রেটেড পাওয়ার কি জিনিস। সো আজকের আমার ক্লাসটা শুরুই হচ্ছে রেটেড ভোল্টেজ এবং রেটেড পাওয়ার দিয়ে। সো rated voltage and rated power. Rated voltage and rated power. রেটেড ভোল্টেজটা হচ্ছে কোনো যন্ত্রের গায়ে যে ভোল্টেজ লেখা থাকে, তাই ওই যন্ত্রের রেটেড ভোল্টেজ। ধরেন একটা যন্ত্রের গায়ে 220 ভোল্ট লেখা আছে, কোনো যন্ত্রের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকার মানে 220 ভোল্ট বিভব পার্থক্যে যন্ত্রটি সংযুক্ত করা হলে যন্ত্রটি সর্বোচ্চ 100 ওয়াট ক্ষমতা ব্যয় করবে। এটা হচ্ছে একটা যন্ত্রের রেটেড ভোল্টেজ। এখন প্রথম যে জিনিসটা মনে রাখবো আমরা সেটা হচ্ছে, কোনো যন্ত্রকে রেটেড ভোল্টেজ এর চেয়ে বেশি ভোল্টেজ দেওয়া হলে যন্ত্রটি পুড়ে যায়। ধরেন একটা যন্ত্রের গায়ে আপনার ভোল্টেজ লেখা আছে 220 ভোল্ট, আপনি যদি 220 ভোল্টের জায়গায় 230 ভোল্ট দেন, যন্ত্র পুড়ে যাবে। এখন আপনাদের এইখানে একটা জিনিস খেয়াল করেন, রেটেড পাওয়ারটা কি? রেটেড পাওয়ারটা হচ্ছে রেটেড ভোল্টেজে আপনি যদি সংযুক্ত করেন, সর্বোচ্চ যে ক্ষমতাটা ব্যয় করবে সেটাই হচ্ছে রেটেড পাওয়ার। আমার যদি কোনো যন্ত্রকে আমি রেটেড ভোল্টেজটা দেই, সেটা যে ক্ষমতাটা ব্যয় করবে সেটা হচ্ছে রেটেড পাওয়ার। তাহলে দেখেন, রেটেড ভোল্টেজ সংযুক্ত অবস্থায় যন্ত্র
সর্বোচ্চ ক্ষমতা ব্যয় করে। যখন রেটেড ভোল্টেজের যন্ত্রটা সংযুক্ত হয় তখন সে সর্বোচ্চ ক্ষমতাটা ব্যয় করতে পারে। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইস্যু। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এখান থেকে বেশ কিছু প্রবলেম করব, মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কি কি টাইপের প্রবলেম হতে পারে সেটা আপনাদেরকে বুঝানো। আবার আমি রিপিট করতেছি, আমি একটু রিপিট করব, এখানে আপনাদের যতই খারাপ লাগুক আমি রিপিট করব, কারণ এখানে না ছোট ছোট কিছু কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো আমরা ভাইয়ারা অনেক সময় ভুল করি। সো খুব পুচকে পুচকে কিছু কোশ্চেন, ইভেন বুয়েট ভর্তি পরীক্ষায় কোশ্চেন দেয় এখান থেকে। সো আবার বলতেছি, রেটেড ভোল্টেজটা হচ্ছে ওই ভোল্টেজ যেটা যন্ত্রের গায়ে লেখা থাকবে এবং যে ভোল্টেজে যন্ত্রটা সর্বোচ্চ ক্ষমতা ব্যয় করবে। এখন যদি রেটেড ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ দেন যন্ত্র পুড়ে যাবে, কম ভোল্টেজ দিলে সমস্যা তো নাই। আপনি যদি রেটেড ভোল্টেজের থেকে কম ভোল্টেজ দেন যন্ত্রটা চলবে, কিন্তু সে কম সক্ষমতায় চলবে বা কম ক্ষমতায় চলবে। ওকে, চলেন এখন আমরা অ্যাকচুয়ালি রেটেড যে ভোল্টেজ রেটেড পাওয়ার আছে এটা থেকে ম্যাথ করব। সো আজকের দিনের না, এটা সন্ধ্যা হয়ে গেছে, আজকের সন্ধ্যার প্রথম প্রশ্ন, কোশ্চেন অন। 220 ভোল্ট 100 ওয়াট এর একটি বাতি 110 ভোল্ট সরবরাহ লাইনে সংযুক্ত হলে বাতিটি কত ক্ষমতা ব্যয় করবে? প্রশ্নটা খেয়াল করেন, আমার 220 ভোল্ট 100 ওয়াটের বাতি, তাকে যুক্ত করা হচ্ছে 110 ভোল্ট সরবরাহ লাইনে। এখন এই বাতিটা কত ক্ষমতা ব্যয় করবে এটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা এখন চলেন দেখি 220 ভোল্ট 100 ওয়াটের বাতিটা 110 ভোল্ট সরবরাহ লাইন থেকে কত ক্ষমতা ব্যয় করতে পারে। আমাদের তাহলে এখন চ্যালেঞ্জ হচ্ছে এই ম্যাথটা সলভ করা। এখন এই ম্যাথটা সলভ করার জন্য একটা জিনিস খেয়াল করেন, প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে, বাতি কি চেঞ্জ করছি আমরা? বাতি তো বাতির মতো একই বাতি আছে, কি চেঞ্জ হয়েছে? বাতির অ্যাকচুয়ালি বাতিতে যে ভোল্টেজটা দিচ্ছি সেই ভোল্টেজটা চেঞ্জ হয়েছে। বাতির কিন্তু যে অভ্যন্তরীণ রোধ, প্রত্যেকটা যন্ত্রের একটা নিজস্ব রোধ থাকে বা অভ্যন্তরীণ রোধ থাকে, এই বাতির নিজস্ব বা অভ্যন্তরীণ রোধের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে শুধুমাত্র কিসের? বাতিতে প্রদত্ত যে ভোল্টেজের, সেই ভোল্টেজের চেঞ্জ হয়েছে। আর ভোল্টেজ যদি চেঞ্জ হয় ভোল্টেজের সঙ্গে সঙ্গে কি চেঞ্জ হয়ে যাবে? ব্যয়িত ক্ষমতাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন দেখি আমরা অ্যান্সারটা করতে যাই। যে বাতিটা আমার আছে এই বাতিটা 220 ভোল্টে 100 ওয়াট ব্যয় করার কথা, তাকে 110 ভোল্ট সরবরাহ লাইনে আমরা সংযুক্ত করতে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, আমরা জানি পি ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ব্যয়িত ক্ষমতা পি হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে পি সমান যদি ভি স্কোয়ার বাই আর হয়ে থাকে, আমরা একবার পি ওয়ান ইকুয়ালস টু ভি ওয়ান স্কোয়ার বাই আর পাবো, আর একবার পি টু ইকুয়ালস টু ভি টু স্কোয়ার বাই আর পাবো। আমি কিন্তু বাতির রোধের চেঞ্জ করতেছি না, জিনিসটা খেয়াল করেন। আমি একটু ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। অনেকের একটা কোশ্চেন থাকে, ভাইয়া আমরা এখানে কেন আই স্কোয়ার আর ব্যবহার করলাম না? দেখেন, আমি আজকের লেকচারের শুরুতেই বলছি খুব সহজ কিছু জিনিস পড়াবো, কিন্তু এই সহজ জিনিসে আমি একটু বেশি সময় ধরে টানাহেঁচড়া করব, কারণ আপনাদের একটা জেনারেল প্রবলেম হয়, ভাইয়া কখন আমরা আই স্কোয়ার আর ব্যবহার করব আর কখন ভি স্কোয়ার বাই আর ব্যবহার করব। সো আমার এখানে ধরেন এই দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টে সাপ্লাই ভোল্টেজ দিব, এই দুইটা পয়েন্ট থেকে আমি কানেকশন নিচ্ছি, একটা বাতির কানেকশন নিচ্ছি, এই যে কানেকশন নিচ্ছি। আমার বাতির যে রোধ, এই রোধ আর কি হচ্ছে না, আর কোনোভাবেই
চেঞ্জ হচ্ছে না, কারণ একটা বাতি তৈরি করার সময় সেই বাতির রোধটা ফিক্সড হয়ে গেছে। এখন আমি এখানে যে ভোল্টেজটা দিব, এই ভোল্টেজটা ভ্যারিয়েবল ভোল্টেজ V1, তাহলে V1 ভোল্টেজ দিলে আমি এখান দিয়ে কারেন্ট পাবো একটা I1। আবার যদি আমি এই বাতিটার দুই প্রান্তে দেখেন V2 ভোল্টেজ দেই, ভোল্টেজটা চেঞ্জ করে V2 করি, তাহলে কারেন্টটাও চেঞ্জ হয়ে I2 হয়ে যাবে, I2R। তাহলে আপনি V1² করেন, V2² করেন, অথবা I1² করেন, I2² করেন, কাহিনী কিন্তু একই। খেয়াল করেন, এটার মানে কিন্তু I1²R, এটার মানেই কত I2²R। কিন্তু আমার কি আর জানা আছে? রোধ কি জানা আছে? রোধ যদি জানা না থাকে তাহলে কি কারেন্ট আই এর মান পাবো? পাবো না। তাহলে I1 I2 তে আসলে যেতে পারবো না, কারণ আমার দেওয়া আছে কি, ভোল্টেজ দেওয়া আছে। সো জিনিসটা খেয়াল করেন, কি দেওয়া আছে তার উপরে ডিপেন্ডেন্ট। যেহেতু ভোল্টেজ দেওয়া আছে, রোধের মানটা তো আমরা জানি না, শুধুমাত্র আমরা জানি 220 ভোল্ট 100 ওয়াট। হ্যাঁ, রোধের মান আসলে বের করা যায়। কিভাবে বের করা যায়? আমরা যে রেটেড ভোল্টেজ আছে, রেটেড ক্ষমতা আছে, সেটা থেকে রোধের মানও বের করা যায়। বাট ওই ঝামেলা যার দরকার কি, আমি V1 জানি, V2 জানি, P1 জানি, P2 বের করলে তো হয়ে যাচ্ছে। সো কোশ্চেন থেকে তো অ্যান্সার পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি। সুতরাং তাহলে একটা জিনিস দেখেন, P2/P1 সমান লেখা যায় V2² ডিভাইডেড বাই V1²। সো যদি আমার একই বাতি থাকে, শুধুমাত্র আমি ভিন্ন ভিন্ন সরবরাহ লাইনে সংযুক্ত করতেছি, তখন যেটা হবে, ক্ষমতাটা সরাসরি ভোল্টেজের বর্গের সঙ্গে সমানুপাতিক হয়ে যাবে। তাহলে P2/P1 সমান V2²/V1²। P2টা কত আমি জানি না, P1টা হচ্ছে 100 ওয়াট। V2² V2² হচ্ছে 110², আর V1² হচ্ছে 220²। তাহলে এখান থেকে আমরা যে P2 পাবো, P2 = 110²/220² হচ্ছে 1/4 ইন্টু 100। দেখেন তাহলে 25 ওয়াট ক্ষমতা ব্যয় করবে। সুতরাং একই বাতি, তাকে যদি 220 ভোল্টের জায়গায় ভোল্টেজটাকে অর্ধেক করা হয়, তাহলে ক্ষমতাটা কি হয়ে যাবে? 1/4 হয়ে যাবে। কিন্তু ভোল্টেজ ডাবল করলে ক্ষমতা কি 4 গুণ হবে? অবশ্যই না। ভোল্টেজ ডাবল করলে বাতিটা জাস্ট পুড়ে সেখানেই ইন্তেকাল ফরমাইবে। সুতরাং অলওয়েজ খেয়াল রাখবেন, রেটেড ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজে কখনোই কোনো যন্ত্রকে সংযুক্ত করা যাবে না। আর যদি কম ভোল্টেজে সংযুক্ত করি, সেক্ষেত্রে বাতিটা কম ক্ষমতায় চলবে। গেল এটা একটা। এটা বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল। দেখেন সিলি কোশ্চেন, বাট পোলাপানে এখানে কারেন্ট নিয়ে পেঁচায় পুচায় জিনিসটা জটিল করে। এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেনই। সো আর একটা সিলি কোশ্চেনে যাব। কোশ্চেনটা ছিল কোশ্চেন 2। 100 ওয়াট ও 25 ওয়াট এর দুইটি বাতি শ্রেণীতে সংযুক্ত করা হলে কোন বাতিটি বেশি উজ্জ্বলতায় জ্বলবে? দেখেন আপনাকে আমি দুটো বাতি দিছি, একটা হচ্ছে 100 ওয়াটের বাতি আর একটা হচ্ছে 25 ওয়াটের বাতি। এবার এদেরকে কিভাবে সংযুক্ত করতে বলছি? সিরিজ বা শ্রেণীতে সংযুক্ত করতে বলছি। প্রশ্ন হচ্ছে কোন বাতিটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে এই দুইটা বাতির মধ্যে। খুবই ভালো কথা। এখন আমি দুইটা বাতি সিরিজে যুক্ত করব। একটু ডায়াগ্রামটা দেখি। এখানে একটা বাতি, এখানে একটা বাতি, দুইটা বাতি। প্রথম বাতি 100 ওয়াটের, পরের বাতি 25 ওয়াটের। জিনিসটা দেখেন, যদি আমি দুইটা ভিন্ন ভিন্ন বাতি নিয়ে আসি, দুইটা বাতির ক্ষমতা আলাদা, তাহলে ক্ষমতা যদি আলাদা হয় সেক্ষেত্রে তাদের রোধ তো একই হওয়ার কথা না, রোধটা কি হবে? ভিন্ন হবে। তাহলে বাতি দুইটার রোধ ভিন্ন। এটা রোধ যদি R1 হয়, এটা রোধ হবে কত? R2। তাহলে বাতি দুইটার রোধ, একটার R1 রোধ আর একটা হচ্ছে R2 রোধ। এখন একটু বোঝার চেষ্টা করি। 100 ওয়াটের একটা বাতি, সেটা যে দেশে তৈরি হচ্ছে, 25 ওয়াটের বাতি কি ভিন্ন দেশে তৈরি হয় না একই দেশে? আমি তো একই দেশের বাতির কথা চিন্তা করতেছি। আপনারা নর্মালি এই জিনিসটা একটু বোঝেন। এই জিনিসটা বুঝতে অনেকের কষ্ট হয় এবং এই কারণে আমরা ম্যাথে ভুলভাল করি। দেখাই আপনাকে। আমাদের বাসাবাড়ির যে সাপ্লাই লাইনটা আছে,
যেখান থেকে আমি কানেকশনগুলো নিচ্ছি, সাপ্লাই লাইন থেকে যখন কানেকশনটা নেই, সব সময় প্যারালাল কানেকশন তৈরি করা হয়। এই যে প্যারালাল একটা কানেকশন দিলাম, তো এটা একটা 100 ওয়াটের বাতি। আবার সাপ্লাই লাইন থেকে আমি 25 ওয়াটের একটা বাতি লাগাবো, 25 ওয়াট। দুইটার জন্য রেটেড ভোল্টেজ কি চেঞ্জ হয়েছে? না, রেটেড ভোল্টেজ একই আছে। আমি আমার বাসায়, ধরেন আমার বাসায় আমার রুমে কোনো একটা লাইটের পোর্টে 100 ওয়াটের একটা বাতিও লাগাতে পারি, 25 ওয়াটের একটা বাতিও লাগাতে পারি। তাহলে ওই পোর্টের যে ভোল্টেজ কিন্তু চেঞ্জ হচ্ছে না। কারণ কি? ভোল্টেজটা তো আসতেছে সাপ্লাই লাইন থেকে, সরবরাহ লাইন থেকে। সরবরাহ লাইন তো আমার রাস্তা থেকে আসছে, রাস্তার কানেকশন থেকে আসছে। তাহলে সরবরাহ লাইনের যে ভোল্টেজ সেটা চেঞ্জ হয় না কখনো। সুতরাং রেটেড ভোল্টেজ চেঞ্জ হওয়ার কোনো সুযোগই নাই। চেঞ্জ হবে আসলে কে? চেঞ্জ হবে কারেন্টটা। কেন কারেন্টটা চেঞ্জ হবে? কারণ হচ্ছে আমার যদি বিভিন্ন পাওয়ারের বাতি লাগাই, এক এক পাওয়ারের বাতির রোধ এক এক রকম। খেয়াল করেন এখানে 100 ওয়াটের বাতির যে রোধ, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এটা আমরা জানি। তাহলে 100 ওয়াট বাতির রোধ আর ওয়ান ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি। এখন পি কত? 100 ওয়াট, এত হোম। আর 25 ওয়াট বাতির রোধ আর টু ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 25 ওহম। ভালো মতো খেয়াল করে দেখেন যে আমি তাহলে দুইটা বাতির রোধ কিন্তু পেয়ে গেছি। এখন বাতি দুইটা কিভাবে সংযুক্ত? সিরিজে। সিরিজে যদি সংযুক্ত থাকে দুটো বাতি, তাহলে এদের মধ্যে দিয়ে কি ভিন্ন কারেন্ট যাবে না একই কারেন্ট যাবে? দুটো বাতি সিরিজে সংযুক্ত। সিরিজে সংযুক্ত থাকলে বাতি দ্বয়ের মধ্যে দিয়ে আমার অ্যাকচুয়ালি একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে যদি একই পরিমাণ তড়িৎ বাতি দ্বয়ের মধ্য দিয়ে ঢোকে প্রবাহিত হয়, সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, দেখেন কারেন্ট আই সেম হয়ে গেছে। তাহলে প্রথম বাতির মধ্য দিয়ে যে ব্যয়িত ক্ষমতা P1 ইকুয়ালস টু আই স্কোয়ার আর অন, তাহলে আই স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই 100, আর P2 ইকুয়ালস টু আই স্কোয়ার আর টু, তাহলে আই স্কোয়ার আর টু হচ্ছে ভি স্কোয়ার বাই 25। কোনটা বড় কোনটা ছোট একটু তাকায় দেখেন। আমরা যখন P1টা বের করতেছি, P1 এর বেলায় আমার অ্যাকচুয়ালি 100 দিয়ে ভাগ করা হচ্ছে, আর P2 এর বেলায় কত দিয়ে ভাগ করা হচ্ছে? 25 দিয়ে। সুতরাং P2 মাস্ট বি গ্রেটার দেন P1। তার মানে 25 ওয়াট এর বাতি বেশি উজ্জ্বলতায় জ্বলবে। অলওয়েজ খেয়াল রাখবেন, সিরিজ বা শ্রেণীতে যদি সংযুক্ত করা হয়, যার ক্ষমতা যত কম সে তত বেশি কি ব্যয় করবে? উজ্জ্বলতা ব্যয় করতে পারবে। তাহলে এগুলা ছিল হচ্ছে আমাদের রেটেড ভোল্টেজ, রেটেড পাওয়ার রিলেটেড কিছু প্রবলেম। ওকে, এখন আসেন, কাহিনী সবে শুরু, শেষ তো না, এগুলো শুরু। এইবার আমরা নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে রোধ নিয়ে আজকে টানাহেঁচড়া শুরু করব। আমি রোধের বেশ কিছু সিনারিও আজকে আপনাদেরকে ডেভেলপ করাবো, দেখাবো। তারপর আপনাদের নেক্সট ক্লাসটা হবে শুধু বিভিন্ন নেটওয়ার্ক এর ক্ষেত্রে তুল্য রোধ বের করা নিয়ে। মানে অনেক রকম তুল্য রোধের সিচুয়েশন থাকে। সো আমি নেক্সট ক্লাসে শুধুমাত্র তুল্য রোধ বের করতে শেখাবো আপনাদেরকে। সো আজকে এখন আমরা রোধের বিস্তারিতটা পড়বো, যে রোধ কি, রোধ কিভাবে কাজ করে, এবং ছোট ছোট কিছু ক্ষেত্রে রোধটার কিভাবে তুল্য রোধ বের করা যায় এই জিনিসটা নিয়ে। চলেন রোধ। রোধ, রেজিস্ট্যান্স। আমার কোনো একটা বর্তনীতে যখন তড়িৎ প্রবাহ চলে, তড়িৎ প্রবাহ মানে কি? ইলেকট্রনের মাধ্যমে শক্তির প্রবাহ। এটা আপনাদেরকে একদম শুরুতে আমি বুঝাইছি যে তড়িৎ প্রবাহ মানে কিন্তু ইলেকট্রনের প্রবাহ না, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে শক্তির প্রবাহ। এখন যখন ইলেকট্রন একটা ধাতব তারের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তখন এই ধাতব তারের অন্যান্য পরমাণুগুলো ইলেকট্রনকে চলতে কি করে? বাধা দেয়। আর যখনই ইলেকট্রনকে চলতে বাধা দেয়, তখনই যেটা হয় সেটা হচ্ছে রোধের উৎপত্তি হয়। এখন রোধ জিনিসটা তিনটা
ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট। আর ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই এ, যেখানে এল হচ্ছে তারের দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, রো হচ্ছে আপেক্ষিক রোধ বা রোধকত্ব। এবার আমি একটা একটা জিনিস করে ব্যাখ্যা করি। তারের দৈর্ঘ্য এল, এই তারের দৈর্ঘ্যের সঙ্গে রোধের সম্পর্কটা কেন সমানুপাতিক? কারণ হচ্ছে দৈর্ঘ্য যত বেশি বাড়বে তত বেশি জায়গা ধরে ইলেকট্রনকে যেতে হবে। আমি একভাবে ব্যাখ্যা করি, ধরেন আপনি একটা ইলেকট্রন, আপনার মাধ্যমে আমি শক্তি প্রবাহিত করব এক জায়গা থেকে আরেক জায়গায়। আপনাকে আমি কলেজে পাঠালাম, যা হাইটটা কলেজে যা, করোনাকালীন সময়ে বাসে ওঠা যাবে না, হেঁটে কলেজে যাও বৎস। সো আপনাকে যদি হেঁটে হেঁটে কলেজে যেতে হয়, বাসা থেকে কলেজ যত দূরে হবে আপনার তত বেশি এনার্জি ব্যয় হবে। সো আপনাকে আমার তত বেশি ভোল্টেজ বা এনার্জি দিয়ে পাঠাইতে হবে কলেজে। সুতরাং যত বেশি দৈর্ঘ্য বাড়ে তত বেশি জায়গা ইলেকট্রনকে অতিক্রম করতে হয় বলে দৈর্ঘ্যের সঙ্গে রোধের যে সম্পর্ক সেটা সরাসরি কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। এই কারণে আর ইজ প্রপোর্শনেট টু দৈর্ঘ্য এল। এরপর দেখেন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে কেন অ্যাকচুয়ালি রোধটা কমবে? কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি আপনি বাড়াবেন ততই অ্যাকচুয়ালি পরমাণু, অনেক বেশি পরমাণু আছে কোনো একটা জায়গায়, কিন্তু তারা ছড়ায় ছিটায় আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়াইছি তার মানে ইলেকট্রনটা যাওয়ার জন্য বেশি জায়গা পাবে। আমি অন্যভাবে বলি, ধরেন ইলেকট্রনটাকে গাড়ি হিসেবে চিন্তা করেন, গাড়ি, ইলেকট্রন হচ্ছে গাড়ি, আর হচ্ছে রোধ হচ্ছে রাস্তাটা। তাহলে সরু গলিতে ইলেকট্রন যদি যাইতে নেয় তাহলে তার বাধা বেশি হবে, এমনিতে সরু গলিতে গাড়ি আটকে যাবে। আর যদি মানিক মে এভিনিউ টাইপ রাস্তা হয়, গাড়ি সাই সুই করে চলে যাবে, কারণ বিশাল জায়গা আছে যাওয়ার জন্য। সুতরাং যত বেশি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়বে তত রোধের পরিমাণ কমে আসবে। আর রোটা হচ্ছে আপেক্ষিক রোধ বা রোধকত্ব, এটা পদার্থের উপাদান বা প্রকৃতির উপর নির্ভর করে। পদার্থের উপাদান বা প্রকৃতির উপর নির্ভর করে। কিরকম? এক এক পদার্থের ইলেকট্রনের প্রতি সেন্সিটিভিটি বা ইলেকট্রনকে বাধা দেওয়ার ক্ষমতা এক এক রকম। যে ইলেকট্রনকে বেশি বাধা দিবে তার রোধ কি বেশি, আর যে ইলেকট্রনকে কম বাধা দিবে তার রোধ কি হবে? কম হবে। সুতরাং রোটা ডিপেন্ড করে পদার্থের প্রকৃতির উপরে। এখন এই ইকুয়েশন গুলা থেকে আমরা অ্যাকচুয়ালি যে কোনো তারের রোধ বের করতে পারি। আর আপেক্ষিক রোধ বা রোধকত্বের এটার একক, এইটার একক কি সেটা আমরা একটু দেখব। সো রো ইকুয়ালস টু আর এ বাই এল, তাহলে আর ওহম, এ মিটার স্কোয়ার বাই এল মিটার, তার মানে ওহম মিটার, এটা হচ্ছে রোধকত্বের একক। ওকে, সো মানে হচ্ছে তারের রোধ কিভাবে আসে সেটা আমরা পেয়ে গেলাম। এইবার এই যে তারের রোধ কিভাবে আসছে এটা পাওয়ার পরই আমরা এইখান থেকে একটা কোশ্চেন তৈরি করব। সো আজকের দিনে এটা কোশ্চেন নাম্বার 3, 3 নাম্বার ম্যাথ। চলেন 3 নাম্বার ম্যাথে যাই, কোশ্চেন নাম্বার 3। একটি তার টেনে এন গুণ করা হলে তারের রোধ কত গুণ হবে? ধরেন একটা তারকে আপনি টেনে এন গুণ লম্বা করে ফেলতেছেন, তাহলে এন গুণ লম্বা করা হলে তারের রোধ কত গুণ হবে সেটা আপনাকে বের করতে বলা হলো। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু তারের জাস্ট টেনে লম্বা করছেন, তারকে লম্বা করেন নাই। মানে দুইটা জিনিস, একটা হচ্ছে তারের দৈর্ঘ্য বাড়ানো এক কথা, আর তারকে টেনে বড় করা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কথা। আমি অ্যাগেন রিপিট করছি, একটা হচ্ছে তারকে বড় করা, মানে ধরেন আমার
10 সেন্টিমিটার দৈর্ঘ্যের তার ছিল, সেখানে আমি 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের তার নিলাম। এটা হচ্ছে তারকে বড় করা। আমি আপনাদেরকে জাস্ট পুরো জিনিসটা একটু প্র্যাকটিক্যালি বুঝাই, কারণ প্র্যাকটিক্যালি না বুঝালে এই জিনিসটা নিয়ে আপনারা যথেষ্ট কনফিউজড হন, কনফিউজড হওয়ার সুযোগ থাকে। একটা মিনিট আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, আমি আপনাদেরকে এখন দেখাবো, একটা হচ্ছে তারকে বড় করা, তারের লেন্থটা বাড়ানো, আর আরেকটা হচ্ছে তারকে টেনে বড় করা। দুইটার মধ্যে তফাৎ কোথায় সেটা দেখাই। সো আমি একটু লাইভে আসবো। লাইভে আছি মানে হচ্ছে ক্যামেরায় আসবো না, আমার ক্ষমা দেখাবো আপনাদেরকে। নাইস, চলে এসেছে আলহামদুলিল্লাহ। গুড। এখন দেখেন, একটা হচ্ছে তার বড় করা, একটা হচ্ছে তার টেনে বড় করা। এই যে তার, তার না, এটা হচ্ছে রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটাকে ছিঁড়ি, আউচ, ছিঁড়ছে। এই যে দেখেন একটা তার, টুইং তার। এখন আমি যেটা করতে পারি, তার এইটুক দৈর্ঘ্য নিতে পারি, এইটুক দৈর্ঘ্যের একটা রোধ হইতে পারে, বা এইটুক দৈর্ঘ্যের রোধ হইতে পারে, এইটুক দৈর্ঘ্যের রোধ হইতে পারে। এখানে কিন্তু তার টানি নাই, জাস্ট তারের দৈর্ঘ্য নিচ্ছি বেশি। সো আপনি একটা ছোট্ট তার নিতে পারেন রোধ হিসেবে, একটা বড় তার নিতে পারেন। সো যদি ছোট তার নেন রোধ ছোট, বড় তার নিলে রোধ বড়। কিন্তু আপনি অলরেডি এই তারটুকু নিছেন, এখন আর দৈর্ঘ্য আপনি অ্যাকচুয়ালি বাড়াবেন না, তারটাকে টানবেন। এই যে দেখেন, এটা হচ্ছে টানা। যখন আমি টানতে যাচ্ছি, একটা বস্তুর ভলিউম বা আয়তনের কি চেঞ্জ হয়? আয়তন কিন্তু চেঞ্জ হয় না। আমি যদি তারটাকে টেনে বড় করি, তারেতে যে পদার্থের পরিমাণ সেটা কিন্তু চেঞ্জ হয় নাই। জিনিসটা খেয়াল করেন, আপনি এইটুকু তার নিছিলেন, এর জায়গায় এইটুকু, এইটুকু তার নিছিলেন, পুরা তার থেকে এইটুকু, এই যে এই অংশটুকু নিছেন, এটুকু আপনি নেন নাই। তাহলে এইটাতে যে পদার্থের পরিমাণ, আমি যখন দৈর্ঘ্য বাড়াচ্ছি তখন কিন্তু পদার্থের পরিমাণ এক নাই, পদার্থের পরিমাণই চেঞ্জ হয়েছে, দৈর্ঘ্য বাড়ছে, রোধ বাড়ছে। কিন্তু এইখানে একই তার জাস্ট টেনে লম্বা করতেছি, একই তার টেনে লম্বা করতেছি। সো আমার এখানে ম্যাথটা হচ্ছে একটা তারকে টেনে এন গুণ লম্বা করা হবে, সেক্ষেত্রে রোধ কত গুণ হবে। এখন যখন আমি টেনে লম্বা করতেছি, আমার দৈর্ঘ্য পরিবর্তিত হচ্ছে, কিন্তু আয়তন কি ফিক্স থাকতেছে না? আয়তন চেঞ্জ হওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় তো নাই। তাহলে আমার দৈর্ঘ্য যদি বাড়ে, আয়তন সেম রাখার জন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি করতে হবে? কমতে হবে। আর দৈর্ঘ্য যদি কমাই, তারটাকে যদি সংকুচিত করি, আয়তন সেম রাখার জন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়তে হবে। সুতরাং এই দুইটা জিনিসকে আমরা এখন মিক্স আপ করবো, মিক্স আপ করে অ্যাকচুয়ালি প্রবলেমটাকে সলভ করব। সুতরাং দেখেন, একটা তারকে টেনে আমি এন গুণ করছি, সেক্ষেত্রে রোধ কত গুণ হবে সেই কোশ্চেনের অ্যান্সার দিতে যাই আমরা। অ্যান্সার দেখেন, আমি এন গুণ করতেছি তারকে টেনে। মনে করি তারের আদি দৈর্ঘ্য এলন, আদি প্রচ্ছদের ক্ষেত্রফল এ1, আপেক্ষিক রোধ রো, এবং রোধ হচ্ছে আর1। তাহলে আর1 ইকুয়ালস টু রো এলন বাই এ1। তার টেনে এন গুণ করা হলে, তারটা টেনে এন গুণ করতেছি, তাহলে আমার পরিবর্তিত দৈর্ঘ্য L2 ইকুয়ালস টু এন এল ওয়ান। দেখেন পরিবর্তিত দৈর্ঘ্যটা আমার অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে? এন এল অন হচ্ছে। কেন এন এল অন হচ্ছে? কারণ আমি বলছি তো তারের দৈর্ঘ্য কত গুণ করব? এন গুণ করব। তাহলে তারের দৈর্ঘ্য যদি আমরা এন গুণ করে ফেলি, সেক্ষেত্রে পরিবর্তিত যে দৈর্ঘ্যটা সেটা হয়ে যাচ্ছে এন এল ওয়ান এল টু। এবার পরিবর্তিত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল,
A2। এখন আয়তন তো একই থাকবে, তার মানে A1 L1 ইকুয়ালস টু A2 L2 হবে। এবার তাহলে A2 ইকুয়ালস টু A1 L1 বাই L2, কিন্তু L2 সমান N L1, তাহলে A2 সমান A1 বাই N। তাহলে পরিবর্তিত রোধ R2 ইকুয়ালস টু রো L2 ডিভাইডেড বাই A2, রো ইন্টু L2 মানে N L1 আর A2 মানে A1 বাই N। নিচের n উপরে আসলে n স্কোয়ার রো L1 বাই A1 মানে হচ্ছে n স্কোয়ার R1। সো একটা তারকে টেনে যদি n গুণ করা হয়, তারের রোধ n স্কোয়ার গুণ হবে। সুতরাং কোন তারকে টেনে n গুণ করা হলে রোধ n স্কোয়ার গুণ হবে। এটা হচ্ছে আমার তাহলে কিসের জন্য? আমার কোনো একটা তারের জন্য, তারকে টানা হলে কিভাবে রোধ চেঞ্জ হয় সেটার হিসাব নিকাশ দেখলাম। ওকে, এই যে দেখেন আমরা অ্যাকচুয়ালি রোধ কিভাবে চেঞ্জ হয় সেটা শিখতেছি। এখন আমরা তুল্য রোধের কনসেপ্টে আসবো। তুল্য রোধ কাকে বলে? আমি বোধহয় প্রথম দিকে আপনাদেরকে কিছু জিনিসপত্র শিখাইছিলাম। তুল্য রোধ কতগুলা রোধকে একত্রে যদি আমরা একটা রোধ হিসেবে চিন্তা করার পরেও মোট কারেন্টের কোনো চেঞ্জ না হয়, তাহলে ওই রোধটাকে কি বলি? তুল্য রোধ বলি। সুতরাং তুল্য রোধের বেলায় আমরা পড়ে আসছি যদি সিরিজে থাকে আর এস ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3, এভাবে ডট 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 যোগ Rn হবে। আর প্যারালালির বেলায় 1 বাই Rp ইকুয়ালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এভাবে ডট ডট 1 বাই Rn হবে। আজকে আমরা একটু ইউনিক কিছু সিনারিও দেখব। সো ইউনিক সিনারিওটা প্রথম কোশ্চেন, কোশ্চেন 4। 4 ওহম রোধের একটি তার, এটা বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন। বাঁকা করে বৃত্তাকার করা হলো। বৃত্তের যে কোনো ব্যাসের দুই প্রান্ত বিন্দুতে তুল্য রোধের মান কত? প্রশ্নটা খেয়াল করেন। 4 ওহম রোধের একটা তার বাঁকা করে কি করছি? বৃত্তে পরিণত করছি। বৃত্তের যে কোনো ব্যাসের দুই প্রান্ত বিন্দুতে তুল্য রোধের মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। চলেন তাহলে সিচুয়েশনটা খেয়াল করি। সিচুয়েশনটা কিরকম সেটা দেখি। সিচুয়েশন দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। ধরেন এই যে আমার হাতে আছে এটা একটা তার, এই যে তার, না নাড়াই, এই নড়িস না, নড়লে তো পোলাবান বুঝবে না। আপনাদের সুবিধার্থে এটাকে না নাড়ি, এই যে নাড়াই নাই, রয়ে গেছে স্থির। তাহলে এইটা একটা তার, এই তারের রোধ কত? 4 ওহম। তারের রোধটা কত ওহম? 4 ওহম। এখন এই তারটাকে বাঁকা করে বৃত্ত করব, এই তারটাকে আমি বাঁকা করে একটা বৃত্তে পরিণত করব। ধরেন এরকম একটা বৃত্তে পরিণত করতেছি। এই যে দেখেন তারটাকে বাঁকা করে কিসে পরিণত করছি? বৃত্ত। বাহ, বেশ, তারের মধ্যে দিয়ে আমার চেহারা মোবারক দেখা যাচ্ছে, সুন্দর। সো এই যে তারটাকে বাঁকা করে বৃত্তে পরিণত করছি। এখন জিজ্ঞেস করা হয়েছে বৃত্তের যে কোনো ব্যাসের, ব্যাস মানে কি? এই যে উপরে আর নিচে, এই যে দেখেন একটা ব্যাসের, বৃত্তের যে কোনো ব্যাসের দুই প্রান্ত বিন্দুতে তুল্য রোধের মান কত হবে সেটা বের করতে বলা হয়েছে। সো চলেন দেখি এই 4 ওহম রোধের তারটা যখন আমি বাঁকা করে বৃত্তাকার করছি, বৃত্তের যে কোনো ব্যাসের দুই প্রান্ত বিন্দুতে তুল্য রোধের মানটা বের করতে শিখি। ওকে, এখন দেখেন আমি যখন 4 ওহম রোধের তারটাকে বাঁকা করে বৃত্তাকার করবো, যে বাঁকা করে বৃত্তাকার করতেছি, একটা ব্যাস কল্পনা করি বৃত্তের। বৃত্তের এটা একটা ব্যাস। তাহলে এইখানে একটা বিন্দু হচ্ছে এ, এখানে একটা বিন্দু হচ্ছে বি। আমাকে বের করতে হবে আর এ বি কত। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান কত সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, এখন দেখেন
আমি যখন এই বৃত্তটার কথা চিন্তা করতেছি, একটা জিনিস খেয়াল করেন, এ বি এর উপরে অর্ধেকটা তার আছে, আর এ বি এর নিচে কি বাকি অর্ধেক তার আছে না? তারটাকে আমরা দুইটা সমান দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বৃত্তের উপরের অর্ধেকে তারটুকু চিন্তা করতে পারি, আবার বৃত্তের নিচের অর্ধেকেও তারটাকে চিন্তা করতে পারি। সো উপরে অর্ধেকটুকু তার আছে, নিচেও কি অর্ধেকটা তার আছে, তাহলে দুইটা অর্ধাংশে ভাগ করতে পারি। এবার দেখেন, একটু খেয়াল করেন, টোটাল তারের রোধ কত? 4 ওহম। তাহলে উপরের অর্ধেকের রোধ কত? 2 ওহম। নিচের অর্ধেকের রোধ কত হবে? 2 ওহম। এটুকু আগে একটু বুঝেন। খেয়াল করেন, আমার সম্পূর্ণ তারের রোধ কত? 4 ওহম। তাহলে সম্পূর্ণ তারের রোধ যদি 4 ওহম হয়ে থাকে, আমার উপরে অর্ধেকটুকু তার আছে, ব্যাসের উপরে অর্ধেকটুকু তার আছে, তাহলে অর্ধেক তারের রোধ অর্ধেক 2 ওহম। নিচে বাকি অর্ধেক তার আছে, অর্ধেক তারের রোধ আরো বাকি 2 ওহম। তো এবার 2 ওহম আর 2 ওহম এ আর বি বিন্দুতে কিভাবে সংযুক্ত দেখেন। এ এবং বি দুইটা বিন্দু, এ থেকে বিতে একটা রোধ আছে 2 ওহম মানের, এ থেকে বিতে আরেকটা রোধ আছে 2 ওহম মানের। তাহলে আমার 2 ওহম মানের দুইটা রোধের একটা বিন্দু কমন, আর একটা বিন্দু কমন না? যদি আমাদের দুটা রোধের একটা সংযোগ বিন্দু কমন বিন্দু হয়, আর একটা সংযোগ বিন্দু কমন বিন্দু হয়, তাহলে তারা কিভাবে সংযুক্ত থাকে? সমান্তরালে সংযুক্ত থাকে। তাহলে এইখানে অ্যাকচুয়ালি দুইটা 2 ওহমের রোধ কিভাবে যুক্ত? সমান্তরালে যুক্ত। তাহলে 1/R/AB ইকুয়ালস টু 1/2 প্লাস 1/2, হাফ আর হাফ অন হয়, তাহলে R/AB ইকুয়ালস টু 1 ওহম। এটা হচ্ছে অ্যান্সার। সুতরাং এইভাবে আমরা পাচ্ছি যে যদি 4 ওহম রোধের একটা তারকে বাঁকা করে বৃত্তাকার করা হয়, তাহলে ওই যে বৃত্তটা, সেই বৃত্তের যে কোনো একটা ব্যাসের দুই প্রান্ত বিন্দুতে কিসের মান? তুল্য রোধের মান আমরা পেয়ে যাব। ক্লিয়ার? এবার আসেন, এটা গেল একটা কোশ্চেন। আমরা আরেকটা কোশ্চেন করব, এটাও বুয়েট ভর্তি পরীক্ষায় ছিল। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। বুয়েট ভর্তি পরীক্ষার পরের আরেকটা কোশ্চেন ছিল। আমি তুল্য রোধে অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে, এই যে আগে আপনাদেরকে মোটামুটি যে কোশ্চেনগুলা বিভিন্ন জায়গায় আসে, বুয়েট বা অন্যান্য ভর্তি পরীক্ষা, ঢাকা বোর্ডের মানে হচ্ছে পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসে, সেগুলো আগে করাচ্ছি। তারপর আমি একটু জটিল কঠিন সার্কিটে যাব। জটিল সার্কিট নিয়ে আগে চিন্তা করতে হয় না, আগে চিন্তা করতে হয় কনসেপ্ট নিয়ে। কনসেপ্টটা যদি বোঝা থাকে, তারপর জটিল কঠিন সার্কিট যে কেউ সলভ করতে পারে। মানে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে বলি, ধরেন পড়ালেখা একটা বেসিক ডিফারেন্সটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। আমি কিন্তু চাইলেই পারি অনেক কঠিন কঠিন অঙ্ক দিয়ে শুরু করতে, যে জোস জোস কিছু অঙ্ক দেখায় দিলাম। আমি সেটা করি না। আমি জানি এই কারণে আমার ক্লাসরুমে অনেক স্টুডেন্ট আসে না। আরে ধুর, ভাইয়া তো সব নর্মাল জিনিসপত্র পড়ায়। কেন আমি নর্মাল জিনিসপত্র পড়াই? কারণ হচ্ছে, আমি আপনাদেরকে এইভাবে বলি, একটা বিল্ডিং বানাইতে কি লাগে? ইট, বালু, সিমেন্ট লাগে। এখন কাউকে যদি আমি কিভাবে ইট, বালি, সিমেন্টের রেশিও ঠিক রাখতে হবে সেটা শিখাই, সে যে কোনো বিল্ডিং বানাইতে পারবে। কিন্তু কাউকে আমি বিশাল একটা বিল্ডিং বানানো শিখাই দিলাম, কিন্তু কোন রেশিওতে মিক্সিং করতে হবে সেটা শিখাইলাম না, ওই বিল্ডিং এর জায়গায় অন্য একটা বিল্ডিং সে দাঁড় করাতে পারবে না। সো আমার পড়ানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে আমি বেসিকটা শিখাবো, যে কোন কোন বিল্ডিং ব্লক বা কোন কোন ছোট ছোট অংশগুলা মিলে বড় অংশ দ্বারা হবে। সো আপনি যখন ছোট অংশ জানবেন, তখন বড় অংশগুলা অ্যানালাইজ করতে আপনার জন্য সুবিধা হবে। সো পড়ালেখার ক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা, আমি এটাকে সরাসরি ভুল ধারণাই বলবো, কঠিন কঠিন জিনিস শিখে সেই রকম হওয়া যাবে, কচুটা হবে। কঠিন জিনিস অ্যাকচুয়ালি ছোট ছোট সিস্টেম ব্লকের কম্বিনেশন। সো যারা কঠিন জিনিস শিখে জ্ঞানী হইতে চায়, তাদের প্রবলেমটা হচ্ছে তারা কখনোই ভ্যারিয়েশনের মধ্যে যেতে পারে না। আমি আপনাকে এমন ভাবে ডেভেলপ করার চেষ্টা করতেছি যাতে যে কোনো ভ্যারিয়েশন দেওয়া হোক, আমি আপনাকে বেসিক শিখিয়ে দিচ্ছি। সো আপনি শুধুমাত্র একটা কঠিন প্রবলেমের সেগমেন্ট গুলা খুঁজে বের করবেন। ও চান্দু, এখানে তো এইটা আছে, হ্যাঁ দূর, এটা তো এটা, কাজ শেষ। আমি আজকের ক্লাসে একটা জটিল সার্কিট আপনাদেরকে দেখাবো, যে অনেক জটিল সার্কিট তুড়ি মেরে সলভ করা যায় যদি আপনার কনসেপ্ট থাকে। কনসেপ্ট নাই, পারবেন না। চলেন আমরা কোশ্চেনে ব্যাক করি, বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেনে ব্যাক করি। সো আমরা পরের যে কোশ্চেনটা করব, সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের এটা ছিল কোশ্চেন নাম্বার কত গেছে? 4। কোশ্চেন নাম্বার 5, মানে এই কোশ্চেন 5 করার পরে আজকে আরেকটা ম্যাথ করে শেষ করব, কোশ্চেন 5।
কোশ্চেন নাম্বার 5। ওই কোশ্চেন 5-এ হচ্ছে 9 ওহম রোধের একটি তার বাঁকিয়ে একটি সমবাহু ত্রিভুজ তৈরি করা হলো। তারের না, ত্রিভুজের যে কোনো দুই শীর্ষবিন্দুর মাঝে তুল্য রোধ কত? আমার একটা 9 ওহম রোধের তার বাঁকিয়ে কি তৈরি করা হয়েছে? একটা সমবাহু ত্রিভুজ তৈরি করা হয়েছে। তাহলে ত্রিভুজের যে কোনো দুই শীর্ষবিন্দুর মাঝে আমার তুল্য রোধটা বের করতে বলছে। খুবই ভালো কথা, একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করেন। জাস্ট একটা তার দিয়ে একটা সমবাহু ত্রিভুজ তৈরি করা হয়েছে। তাহলে একটা সমবাহু ত্রিভুজের 3টা বাহু, একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, এইভাবে চিন্তা করি। এ, বি, সি। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, একটা লম্বা তার শুরুতে নেওয়া হয়েছে। এই লম্বা তারের রোধ কত ওহম? 9 ওহম। সেটা দিয়ে আমার সমবাহু ত্রিভুজটা তৈরি করা হয়েছে। তাহলে 9 ওহম রোধটা কয়টা সমান ভাগে ভাগ হয়েছে? 3টা, কারণ সমবাহু ত্রিভুজের 3 বাহুতে আমার সমান মানের রোধ থাকে। তাহলে এখানে হচ্ছে 3 ওহম, এখানে 3 ওহম, এখানে 3 ওহম। আমি 3টা ভাগে ভাগ করে দিছি। তাহলে 3 ভাগে যদি আমি ভাগ করে দেই রোধগুলোকে, এইবার আমার এইখানে দেখেন তুল্য রোধ আর বিসি যদি বের করতে যাই, আর বিসি, তাহলে বি থেকে সিতে তুল্য রোধ বের করব। বি থেকে সিতে একটা 3 ওহম আছে। আবার দেখেন বি থেকে এ, এরপরে এ থেকে সি, 3 আর 3 6 ওহম সিরিজে আছে। তাহলে এখানে আছে 6 ওহম, বিসি এটা 6 ওহম। তাহলে আর বিসি যখন বের করব, 1/RBC ইকুয়ালস টু 1/3 প্লাস 1/6। লসাগু হচ্ছে 6, 2 প্লাস 1, 3/6। RBC ইকুয়ালস টু 2 ওহম। তার মানে আমি যে তুল্য রোধটা পাচ্ছি, এই যে একটা সমবাহু ত্রিভুজের যে কোনো দুই শীর্ষবিন্দুর মাঝখানে তুল্য রোধটা বের করে ফেলতে পারতেছি, এটা 2 ওহম হবে। ওকে, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনটা। আমি বলতেছিলাম যে আজকে খুব সোজা সোজা কিছু জিনিস পড়াবো এবং খুব সহজ সহজ জিনিসই পড়াই দিচ্ছি আপনাদেরকে, বেসিক কনসেপচুয়াল জিনিস। এইবার আসেন, এইটা কোশ্চেনটা ছিল টেক্সটাইলের ভর্তি পরীক্ষায়। রেডি হন, একটা মানে হচ্ছে বিদিক সার্কিট দেখার জন্য গেট রেডি। সার্কিটটা কি? একটা ঘন বস্তু। আমি আগে ঘন বস্তুটাকে কেটেই। এরকম একটা ঘন বস্তু দেওয়া, এখান থেকে কারেন্টটা ঢুকতেছে, এটা এ বিন্দু, এখান দিয়ে কারেন্টটা বেরোচ্ছে, এটা বি বিন্দু। প্রতিটা বাহুতে ধরেন রোধ দেওয়া আছে আর মানের, এখানে একটা রোধ দেওয়া আছে আর, 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 এখানে আর একটা রোধ দেওয়া আছে আর, এদিকে একটা রোধ দেওয়া আছে আর, এইখানে একটা রোধ দেওয়া আর, এইখানে একটা রোধ দেওয়া আর, এইখানে রোধ দেওয়া আর, এইখানে রোধ দেওয়া আর, এটাকে দেওয়া আর, এটাকে দেওয়া আর। কাজ শেষ। তুল্য রোধ বের করেন। সো এটা ছিল সার্কিটটা। এটা টেক্সটাইলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল এবং এমসিকিউ কোশ্চেন ছিল, রিটেন না। এটা টেক্সটাইল ভর্তি পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন ছিল কোন এক বছর। এটা কিন্তু রিটেন কোশ্চেনও ছিল না, তুল্য রোধ বের করতে বলছে।
এখন কেউ যদি এইটার সার্কিট ড্র করতে যায়, হাটে মাঠে ঘাটে তাকে হচ্ছে নাকানি চুবানি খাইতে হবে। সো আমি এটা একদম পিওর কনসেপ্ট দিয়ে আপনাদেরকে সলভ করাবো। চলেন সবাই একটু ফলো করেন যে এখানে আসলে কি হচ্ছে। আমি আপনাদেরকে পিওর কনসেপ্টটা বুঝাইতে শুরু করি। দেখেন, আমার যে তারটা এ দিয়ে ঢুকলো, এ দিয়ে যে তারটা ঢুকতেছে, এই তারে কারেন্ট ঢুকতেছে আই। তাহলে এ বিন্দুতে টোটাল কত কারেন্ট ঢুকতেছে? আই। আপনি এ বিন্দুটা, এটাকে একটা পাইপ হিসেবে চিন্তা করেন, একটা পাইপ দিয়ে পানি ঢুকতেছে। ঢোকার পরে দেখেন তিন দিকে তিনটা সমান মানের রোধ পাচ্ছে পাইপটা। সমান মানের রোধ মানে হচ্ছে তিনটা সমান পুরুত্বের পাইপ। তাহলে একটা পাইপ দিয়ে পানি আসার পরে যদি তিনটা সমান পুরুত্বের পাইপ পায়, পানিটা কি সমান তিন ভাগে ভাগ হয়ে যাবে না? তাহলে এখানে পানি যাবে I/3, এইখানে পানি যাবে I/3, এখানেও পানি যাবে কত? I/3। তাহলে তিনটা পাইপ দিয়ে এখন সমান মানের পানি যাচ্ছে I/3 করে। তো আমি আরেকবার রিপিট করতেছি, আপনার এ বিন্দুতে কারেন্ট ঢুকতেছে আই। এ বিন্দু থেকে দেখা যাচ্ছে কয়টা রোধ আছে? তিনটা রোধ। তিনটাই সমান মানের রোধ। তাহলে সমান মানের তিনটা রোধ থাকলে প্রত্যেকটার মধ্যে দিয়ে কি ভিন্ন কারেন্ট যাবে না একই কারেন্ট যাবে? অবশ্যই একই কারেন্ট যাবে। তাহলে তিনটার মধ্যে দিয়ে একই কারেন্ট I/3 করে যাচ্ছে, কারণ মোট কারেন্ট কত? আই। এখন আসেন, ধরেন এই বিন্দুতে যখন আসলাম, এই বিন্দু দেখেন, এই বিন্দুটায় কারেন্ট ঢুকছে কত? I/3। তাহলে এই কারেন্ট আবার দুইটা সমান মানের রোধ দেখতেছে। তাহলে এখান দিয়ে I/6 কারেন্ট বের হবে, এখানে I/6 কারেন্ট বের হবে। একইভাবে এই বিন্দু থেকে দুইটা কারেন্ট বের হবে, একটা হচ্ছে I/6, এখানেও কারেন্টটা যাবে I/6। এই বিন্দু থেকেও দুইটা কারেন্ট বের হবে, একটা যাবে I/6, এখানেও যাবে কত? I/6। এইভাবে কারেন্ট গুলা কি হচ্ছে? ঢুকতেছে, বের হচ্ছে। এইবার ফাইনাল স্টেপে আসি। ধরেন এই বিন্দুতে কয়টা কারেন্ট ঢুকতেছে? একটা I/6 এখান দিয়ে ঢুকতেছে, দেখেন একটা I/6 এখান দিয়ে ঢুকতেছে। এই বিন্দুটায় একটা ঢুকতেছে I/6, আর একটা কত? I/6 না? কিভাবে দুইটা I/6? এই যে দেখেন, একটা I/6 এদিক দিয়ে ঢুকলো, আর এইখান থেকে একটা কারেন্ট এসে ঢুকতেছে, এটাও কত? I/6। দুইটা I/6 এখানে ঢুকতেছে। তাহলে এখান দিয়ে যেটা বের হয়ে যাবে I/6 প্লাস I/6, I/3। আবার এই বিন্দুতে এই যে কারেন্টটা ঢুকলো I/6, আবার এখান দিয়ে ঢুকতেছে কত? I/6। দুইটা I/6 এখান দিয়ে ঢুকতেছে, তাহলে এটা কত হবে? I/3। এই বিন্দুতে এই যে দেখেন, এখান দিয়ে আসতেছে কত কারেন্ট? I/6। এখান দিয়ে আসতেছে কত? I/6। তাহলে এখান দিয়ে বের হয়ে যাবে কত? I/3। মজাটা দেখেন, প্রথমে আই কারেন্ট ঢুকে I/3 তে ভাগ হয়ে গেছিল, এরপর এগুলো I/6 করে ভাগ হয়ে শেষে যে আবার I/3 হয়ে বের হয়ে গেল না? এখন আমার দরকার এ থেকে বিতে তুল্য রোধ নির্ণয় করা। দেখেন আমি একটা কাজ করি, এই কাজে আপনার একদম ক্লিয়ারিফাইড হয়ে যাবেন ইনশাল্লাহ। আই কারেন্ট ঢুকতেছিল, এইখানে সবগুলা রোধকে সরিয়ে আমি একটা মাত্র রোধ রাখবো, আর ইকুইভ্যালেন্ট রাখবো। তুল্য রোধের কনসেপ্টটা হচ্ছে সবগুলা রোধ ছড়িয়ে যদি একটা মাত্র রোধও রাখা হয়, যাতে করে বিন্দু দ্বয়ের মধ্যে বিভব পার্থক্য চেঞ্জ না হয় এবং কারেন্টটা মোট কারেন্ট চেঞ্জ না হয়, তাহলে সেটাই হচ্ছে তুল্য রোধ। তাহলে VAB আগের মতোই আছে। আর তুল্য রোধের মধ্যে দিয়ে টোটাল কত কারেন্ট যাবে? আই কারেন্টই যাবে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, VAB, এ থেকে বি পর্যন্ত যে ভোল্টেজ VAB ইকুয়ালস টু কত সেটা দেখি। খেয়াল করেন, এ থেকে বি পর্যন্ত ভোল্টেজে যাব। এখন এ থেকে বিতে যাব, এ থেকে কোথায় যাব? বিতে। দেখেন এ থেকে বিতে যাচ্ছি, প্রথমে শুরু করলাম এইভাবে যাচ্ছি, এইভাবে যাচ্ছি। তাহলে এইভাবে যখন যাচ্ছি, রোধ কত? আর। কারেন্ট কত? I/3। তাহলে এখান থেকে ভোল্টেজ কত আসে? কারেন্ট ইনটু রোধ ভোল্টেজ। তাহলে এই যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আসতেছি, এইভাবে আসলাম এই বিন্দুতে। এই বিন্দু থেকে আবার ধরেন এই পাশে গেলাম, এইভাবে এখানে আসলাম, ভোল্টেজ আর, কারেন্ট I/6, I/6 ইন্টু আর। তারপর এই বিন্দু থেকে আবার আমরা উপরে এইখানে আসলাম, আর ইন্টু I/3। VAB পেয়ে গেছি, এ থেকে বিতে আমার চলে আসা হয়েছে। এখন তাহলে দেখেন, আমার যদি এই যে এটা হয় VAB, VAB সমান আবার কত? VAB সমান হচ্ছে I ইন্টু আর ইকুইভ্যালেন্ট।
তাহলে আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট যদি ভিএবি হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে যেটা পাচ্ছি r/3 প্লাস r/6 প্লাস r/3 ইন্টু আই। আই আই কেটে দেই, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 6 যদি লসাগু হয় 2 যোগ 2 যোগ 1 ইন্টু আর মানে 5/6 আর। অঙ্ক শেষ। জাস্ট বেসিক আমরা সিমেট্রি বা প্রতিসমতার যে কনসেপ্ট সেটা দিয়ে এই ম্যাথটা সলভ করতে পারলাম। এইবার প্রশ্ন, ভাইয়া এ আর বি যদি এই দুইটা বিন্দু না হয়ে একটু চেঞ্জ করে দেয় তাহলে কি হবে? কিছুই করতে পারবেন না। এটা শুধুমাত্র সিমেট্রিক বা প্রতিসম সার্কিট বলে এইভাবে করা গেল। যদি প্রতিসম সার্কিট না হয় তাহলে আসলে এইভাবে সলভ করা যেত না। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। সো আজকে এই পর্যন্তই রাখবো, আপনাদের মাথায় আর কিছু ঢুকাবো না ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে, আচ্ছা একটি বিশেষ বিজ্ঞপ্তি, আপনাদেরকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়ার পরে আপনারা ভুলে যান অ্যাকচুয়ালি। সো লাইভে এসে বিশেষ বিজ্ঞপ্তি দিচ্ছি, একটি বিশেষ বিজ্ঞপ্তি মানে সুবিশেষ বিজ্ঞপ্তি। সেটি হচ্ছে এখন থেকে আমাদের ক্লাসগুলো হবে সপ্তাহে 2 দিন। সো আপনাদের ফিজিক্স ক্লাসগুলো এখন থেকে হবে রবি আর মঙ্গলবার, আইসিটি ক্লাসগুলো হবে সোম এবং বুধবার। মানে সপ্তাহে 3 দিন ক্লাস এখন নিব না, কেন সেটাও বুঝিয়ে বলি। আমি আগে 3 দিন করে নিচ্ছিলাম যাতে সিলেবাসটা গুছিয়ে শেষ হয়ে যায় আমাদের। সো তখন আমি একটু টানতে চেষ্টা করতেছিলাম, আর অনলাইনে অভ্যস্ত ছিলাম না আমরা, ক্লাসগুলো 1 ঘন্টা করে করতেছিলাম। সো ওইভাবে অ্যাকচুয়ালি আমি 3 দিন করে ক্লাস নিচ্ছিলাম। এখন ইনশাল্লাহ ক্লাসের ডিউরেশনটা আমি একটু বাড়াবো, 1 ঘন্টা করব। হ্যাঁ, আজকে তো টাইম কমে গেছে আপনাদের লাইফ থেকে। আজকে আমি অ্যাকচুয়ালি ক্লাস হয়েছে কতক্ষণ, 50 মিনিট, আমি 25 মিনিট আপনাদের খেয়ে ফেলছি। সো 25 মিনিট ইনশাল্লাহ পরে আমি অ্যাডজাস্ট করে দিব। ক্লাসগুলা মোটামুটি আমি নিব ইনশাল্লাহ 1 ঘন্টার। আর আপনারা এত টাইম নিয়ে চিন্তা করেন না, আপনাদের মূল চিন্তাটা হবে হচ্ছে কন্টেন্ট নিয়ে, ঠিক আছে? সো আমাদের এখন থেকে ফিজিক্স ক্লাসগুলো হবে রবিবার মঙ্গলবার, আর হচ্ছে আইসিটি ক্লাসগুলো হবে সোমবার এবং বুধবার, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকবেন। আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই যে সার্কিটগুলো করানোর পরে সার্কিটের কিছু শীট দিব, যে শীটগুলো আপনাদেরকে সলভ করতে হবে। তাহলে আশা করি ইনশাল্লাহ সবার সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে। কবে? নেক্সট রোববারে, ঠিক আছে? আর একটু কাইন্ডলি গ্রুপে আমি যে নোটিফিকেশন গুলা দেই বা গ্রুপে যে আপডেট গুলা দিই সেগুলো একটু খেয়াল রাখবেন। কারণ আমি আস্তে আস্তে গ্রুপে এখন ওই যে দেখেন তাপ গতিবিদ্যার শীট দিছিলাম, স্থির তড়িতের কিন্তু শীট দেই নাই। সো স্থির তড়িতের আমার শীটটা দেওয়া পেন্ডিং আছে, স্থির তড়িতের শীটটা আমি দিয়ে দিব। যে শীটটা যখন দিব শীটটা ডাউনলোড করে পড়বেন এবং আস্তে আস্তে স্থির তড়িৎ পরীক্ষার জন্য রেডি হয়ে যান। স্থির তড়িৎ পরীক্ষাটা ইনশাল্লাহ আমি নেক্সট উইকে নিব। এবং আপনাদের জন্য একটা সুখবর আছে, সুখবরটা হচ্ছে আমি পরীক্ষা নেওয়ার একটা সিস্টেম আল্লাহর মধ্যে ডেভেলপ করে ফেলছি। মানে এটা একটা হিউজ ব্রেক থ্রু আমার জন্য। আমি জাস্ট গত রাত্রেই এই পরীক্ষার সিস্টেমটা ডেভেলপ করতে পারছি। আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আমি এক্সাম সিস্টেমটা, আমি জাস্ট গত রাত্রে যেটা ডেভেলপ করতে পারছি সেই এক্সাম সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই। আমার এক্সাম সিস্টেমটা হচ্ছে অ্যাকচুয়ালি ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কি ব্যাপার, মানে আপনারা একটু এক্সামের সঙ্গে আস্তে আস্তে অ্যাডজাস্টেড হন। আমি আপনাদেরকে রিটেন এক্সাম নেওয়ার ব্যবস্থা করতেছি। মানে আপনারা এখন থেকে রিটেন এক্সাম দিবেন। কিভাবে রিটেন এক্সাম দিবেন দেখেন, এই যে খেয়াল করেন, দেখছেন পরীক্ষা দিতে ঢুকবেন সঙ্গে সঙ্গে একটা টাইমার চালু হয়ে যাবে। মানে কতক্ষণের পরীক্ষা সেটা আপনি অ্যাকচুয়ালি দেখতে পারবেন। এই যে টাইমার চালু হয়ে গেছে। এখন দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, খুব ভালো কথা। তাহলে ইউজার আইডি, একটা ইউজার আইডি হচ্ছে মনির, পাসওয়ার্ড হচ্ছে MON123। জাস্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, টাডা, ওমা সাবমিট হয়ে গেছে দেখি ডিরেক্টলি, সর্বনেশে ব্যাপার স্যাপার। সো মনির123, ওকে। এই যে দেখেন আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিছি। এখন এই যে এইখানে আমার প্রশ্নটা চলে আসছে, আর প্রশ্নের নিচে এই যে টেক ফটো, মানে এইখানে আপনি ক্যামেরা দিয়ে যখন ক্লিক করবেন ছবি তুলে সাবমিট করতে পারবেন। সো ইনশাল্লাহ নেক্সট পরীক্ষা থেকে আপনাদের আর কোনো ঝামেলা নাই। মানে একদিন তো পরীক্ষা নিয়ে আমি খুব পেইন খাচ্ছিলাম যে মেসেঞ্জারে ছবি পাঠান, হ্যান ত্যান করেন। অ্যাকচুয়ালি এখন তাহলে দেখেন
আমি আপনাদেরকে বলছিলাম না একটা ফর্ম ফিল আপ করতে গ্রুপে দিয়ে? কেন বলছিলাম? আমি এতদিন ধরে এই কাজটা করতেছিলাম যে আপনাদের কাছ থেকে আমি আপনাদের ইনফরমেশন গুলা নিচ্ছিলাম, ইনফরমেশন গুলা নেওয়া শেষ, এবার অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব। এবং যারা আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড মানে হচ্ছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন না, তারা কিন্তু পরে আর না ম্যাটেরিয়ালস, না ভিডিও, না কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন। সো যারা এখনো ক্লাস করতেছেন কিন্তু ফর্মটা পূরণ করেন নাই, তারা কাইন্ডলি গ্রুপে যে একটা ফর্ম দেওয়া আছে অ্যানাউন্সমেন্ট সেগমেন্টে, সেই ফর্মটা পূরণ করে সাবমিট করে দিবেন। আর যারা অলরেডি ফর্ম পূরণ করছেন আর পূরণ করতে হবে না। সো আশা করি ইনশাল্লাহ সব বুঝাইতে পারছি। আবারও আমি পরীক্ষার সিস্টেম নিয়ে পরে আবার কথা বলবো আপনাদের সঙ্গে, টেনশন নিয়েন না। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একদম অনলাইনে গুছায় নিয়ে আসতে। ওকে, তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন আছে কিনা দেখি। বিসি এর মধ্যে প্যারালেল কিভাবে হলো? আর নিয়ামুল হাসান চৌধুরী, সিমেট্রিক সার্কিট কি একটু বলবেন প্লিজ? অবশ্যই বলবো। নাজমুল সাকিব খান নাভিদ, বিসি এর মধ্যে প্যারালাল কিভাবে হলো সেটা একটু আগে আমরা দেখি। মানে আপনার এইখানে বি এবং সি এর মধ্যে প্যারালাল কেমন হয়েছে সেটা দেখি। ভাইয়া দেখেন, বি এবং সি, বি থেকে সিতে একটা রোধ কত ওহম? 3 ওহম মানের। আর বি থেকে সিতে আরো দুইটা রোধ আছে, এই যে এ বিন্দু দিয়ে 3 আর 3 কত? 6 ওহম। তাহলে 3 ওহম এবং 6 ওহম কিভাবে আছে? প্যারালালি আছে। সুতরাং 3 ওহম এবং 6 ওহম যদি প্যারালালি থাকে সেক্ষেত্রে তুল্য রোধটা বের করছি। সো আবার দেখেন, বি থেকে সিতে, বি থেকে সিতে একটা রোধ আছে 3 ওহম, এটা। আর বি থেকে সিতে আর একটা রোধ আছে, এই যে এইভাবে বি থেকে সিতে আর একটা রোধ এইভাবে আসছে। তাহলে দুইটা রোধ অ্যাকচুয়ালি, নিচে 3 ওহম রোধ, উপরে 3 3 6, 3 3 6 অ্যাকচুয়ালি সিরিজ হয়ে তারপর 3 এর সঙ্গে প্যারালাল হয়েছে। আশা করি বুঝছেন ইনশাল্লাহ। এবার আরেকটা কোশ্চেন করছেন, যে কে কোশ্চেন করছেন দেখি। ও আচ্ছা, এখন আবার বলতেছেন লাগবে না, আর সমস্যা নাই, না লাগলে আমি বলে দিব। ওকে, নিয়ামুল হাসান চৌধুরী, আপনি ভাইয়া প্রশ্ন করছিলেন যে সিমেট্রিক সার্কিট একটু বলবো প্লিজ। অবশ্যই বলবো ভাইয়া, প্লিজ বলতে হবে না। পড়তে আসছেন, জাস্ট প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। ভাইয়ারা দেখেন, সিমেট্রিক সার্কিটকে আমি না এই রোধের বাক্সটাকে আরেকবার আঁকি। দেখেন, রোধের বাক্সটাকে আঁকি আঁকি আরেকবার। হুম 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 হুম, পুরা বাক্স না আঁকলাম। দেখেন, এই এ থেকে বি, খেয়াল করেন, আমি যদি এ থেকে বি বরাবর একটা রেখা টানি, এ থেকে বি বরাবর একটা রেখা টানি, সিমেট্রিক মানে হচ্ছে মিরর। এ থেকে বি এর ডানে যা আছে বামে কিন্তু তাই আছে। সো এই যে এ থেকে বি এর এই দিকে যা আছে এদিকেও তাই আছে না? তাহলে এটা হচ্ছে সিমেট্রিক। এবার ত্রিমাত্রিকে যাই, দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিকে যাব। এই যে এ থেকে বিতে, এ থেকে বিতে, এখন আমার এ থেকে বিতে যদি যাই, দেখেন উপরে যা আছে নিচেও তাই আছে, তাহলে এটাও সিমেট্রিক। সো যদি দুইটা বিন্দুর একই পাশে যা থাকে আরেক পাশেও হুবহু সেম জিনিস থাকে, তখন তাকে সিমেট্রিক সার্কিট বলা হয়। সো আশা করি নিয়ামুল হাসান চৌধুরী আপনি ইনশাল্লাহ বুঝতে পারছেন। ওকে, সবাই তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়ালেখা করবেন। আরো অনেক পড়ালেখার জিনিসপত্র আসতেছে, একটু জাস্ট ধৈর্য ধরে ভাইয়ের সঙ্গে লেগে থাকেন। আমি ইনশাল্লাহ আমার ওয়েবসাইটটাও মোটামুটি গুছাচ্ছি, আপনাদেরকে আমি আস্তে আস্তে আরো কিছু ইউজার এক্সপিরিয়েন্স দিব। আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি। দেখেন, মানে অ্যাকচুয়ালি আমি অ্যাজ এ টিচার কখনোই চিন্তা করি না, আমি সব সময় চিন্তা করি আমি একটি স্টুডেন্ট। আমি অ্যাকচুয়ালি এখনো লার্ন করতেছি। আই এম নট এ টিচার, আই এম নাথিং বাট এ স্টুডেন্ট। আমি মানে হচ্ছে এখনো শিখতেছি। আমার আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, প্রত্যেক দিন আমার শেখার আছে, আমি প্রতিটা দিন শিখতে চাই। সো আমি আসলে যেটা ফিল করতেছি, আমার ফিলিংস গুলো আপনাদেরকে একটু বলি। ফেসবুক গ্রুপ বলেন, জুম বলেন, কোথাও স্বয়ং সম্পূর্ণ না। কেন স্বয়ং সম্পূর্ণ না?
জুমে আবার ভিডিও রেকর্ড কই আপলোড করো রে, হ্যান ত্যান ডকুমেন্টস কই দিব রে, অনেক প্যারা। ফেসবুক গ্রুপে প্রবলেমটা হচ্ছে অনেকগুলা ক্লাস যখন হয়ে যাবে ভিডিও খুঁজে পাইতে সমস্যা। ভাইয়া ভাই পিডিএফটা কই আছে, এইটা কই আছে। আমি এই জিনিসগুলা চেষ্টা করতেছি দূর করার জন্য, কিন্তু প্রত্যেকটা জিনিস করতে তো একটু টাইম লাগে, ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, টাইমের ব্যাপার আছে, প্রোগ্রামিং এর ব্যাপার আছে। সো আমি আমার ওয়েবসাইটটা মোটামুটি গুছিয়ে আনছি, মোটামুটি। তারপরে এই মাস মনে হয় যাবে আমার, কারণ হচ্ছে কাজ করতে তো সময় লাগে। আশা করি ইনশাল্লাহ জুলাই মাসের শুরু থেকে, আপনাদের যেমন আজকে পরীক্ষার ব্যাপারটা দেখালাম, এই পরীক্ষাটা নিয়ে আমি গত এক মাস খুব প্যারা খাইছি। সো সামটাইমস আপনাদের ক্লাসে ঢুকতে দেরি হয়তো আমার এই সব কারণে। আজকেও দেরি হয়েছে কেন জানেন? আজকে আমি এই জিনিসপত্রগুলো নিয়ে গুতাগুতি করতেছিলাম। সো আমি আসলে ওই যে মেসেঞ্জারে আপনারা পাঠিয়েছেন ভাই ঘুমায় গেছে, ভাইয়ারে ঘুমানোর সময় পেটে, আমি গত রাতে ঘুমাইতে পারি নাই। গত রাত্রে সারা রাত কাজ করছে আমি আমার ছোট ভাইকে নিয়ে। মানে আমরা যেটা করি সেটা হচ্ছে, আমি এই যে পরীক্ষাটা যেটা করলাম না, পরীক্ষার সিস্টেমটা, এটা আমি নিজে ডেভেলপ করার পরে আবার ছোট ভাইকে দিয়ে টেস্ট করাইছি। দুই ভাই বসে বসে টেস্ট করছি কয়টা ডিভাইসে। আমি টোটাল 1 2 3 4 5 6টা ডিভাইসে টেস্ট করছি, 6টা ভিন্ন ডিভাইসে টেস্ট করছি যে কার এক্সপিরিয়েন্স কিরকম হবে। মানে আমি আমার প্রথমে ল্যাপটপে টেস্ট করছি, আমার ল্যাপটপ, এরপর আরেকটা ল্যাপটপে টেস্ট করছে, এরপর ওই ছোট ভাইয়ের ল্যাপটপে টেস্ট করছি, যে 3টা ভিন্ন ভিন্ন ইউজার অ্যাকাউন্ট তৈরি করে। তারপরে আমার 2টা মোবাইলে টেস্ট করছি, হাই এন্ড মোবাইল, এরপর ওর লো এন্ড একটা মোবাইলে টেস্ট করছি। সব জায়গায় যখন জিনিসটা ইউনিফর্মলি কাজ করছে আমি হ্যাপি, যে আলহামদুলিল্লাহ আমার পরীক্ষার সিস্টেম দাঁড়ায় গেছে। এখন একইভাবে আপনাদের যে অনলাইনে ওয়েবসাইট ভিত্তিক, মানে আমি যেটা চাচ্ছি সেটা আপনাদেরকে একটু বুঝায় বলি, যে আমি আপনাদেরকে কোন এক্সপিরিয়েন্সটা দিতে যাচ্ছি সেটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আমি যে এক্সপিরিয়েন্সটা দিতে যাচ্ছি, ধরেন আপনি কোনো একটা জায়গায় জাস্ট ঢুকবেন, আমার কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে আপনি পড়বেন কি, ফিজিক্স পড়বেন, আমার কাছে অবশ্যই ফিজিক্স পড়বেন। তাহলে আমি ফিজিক্স এবং আইসিটি পড়াচ্ছি, প্রথম ফোল্ডারটাই থাকবে ফিজিক্স, পাশের ফোল্ডারে থাকবে আইসিটি। এখন ফিজিক্স ফোল্ডারে যখনই ঢুকবেন তখনই এই ফিজিক্স ফোল্ডারে আবার থাকবে হচ্ছে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারের মধ্যে আবার অধ্যায়গুলো ফোল্ডার আকারে থাকবে, সেকেন্ড পেপারে অধ্যায়গুলো ফোল্ডার আকারে থাকবে। সো আপনি এরপরে যখন অধ্যায়টাকে সিলেক্ট করে ফেলবেন, সেই অধ্যায়ের মধ্যে একটা হচ্ছে ভিডিও লিংক, ভিডিওটা কই আছে সেটা লিংক দেওয়া থাকবে। তারপর হচ্ছে লেকচার পিডিএফস, লেকচার পিডিএফ কোথায়। আর আমি যে আপনাদের জন্য যে একটা চ্যাপ্টার ওয়াইজ ডকুমেন্ট রেডি করি সেটা হচ্ছে প্র্যাকটিস শিট। সো আশা করি ইনশাল্লাহ এইভাবে যদি আমি গুছিয়ে দিতে পারি আপনাদের আর ঝামেলা থাকবে না, বাট এটার জন্য আমার একটু সময় লাগবে। আমি আপনাদের কাছ থেকে এই মাস টাইমটা নিচ্ছি ইনশাল্লাহ। এখন এত কিছু বলার পিছনে কারণ হচ্ছে আপনাদেরকে আমি যথাসম্ভব চেষ্টা করবো ইনশাল্লাহ সাপোর্ট দিতে। আমিও একটা জিনিস এক্সপেক্ট করব, সেটা হচ্ছে আপনারা একটু পেমেন্ট গুলা যদি মানে হচ্ছে মোটামুটি চেষ্টা করেন ক্লিয়ার করার, সেক্ষেত্রে আমার এই ডেভেলপমেন্ট গুলা ইজিয়ার হয়। আই এম নট পুশিং আর প্রেসিং অ্যানিয়ন। দেখেন আমি এত কিছু কথাবার্তা বলে আবার পেমেন্ট নিয়ে কাউকে পুশ করতেছি না, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। মানে ভাইয়া ভালো সাজার চেষ্টা করতেছি না, এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি। খেয়াল করেন আমি কিন্তু গত মে মাসে কাউকে গ্রুপ থেকে আমি বের করি নাই, কাউকেই না, নট এ সিঙ্গেল অন। যে টাকা দিছেন যে টাকা দেন নাই ডাজন্ট ম্যাটার, আমি সবাইকে গ্রুপে সুযোগ দিয়ে রাখছি। কেন? এটার কারণ হচ্ছে একটাই, যে আমি চাই সবাই সুযোগ পাক। এখন ভাইয়ারা তাহলে একটা কোশ্চেন থেকে যায়, মানে আমি কথাটা একদম ব্লান্টলি বলি, যে অনেকে আমাকে এইভাবে বলে যে স্যার, মানে অন্য স্যাররা অ্যাকচুয়ালি, যে আপনি তো কাউকে গ্রুপ থেকে বের করতেছেন না, তাহলে তো অন্যরা টাকা দিবে না। আমি আসলে জিনিসটাকে ওইভাবে দেখি না। রিজিকের মালিক আল্লাহ তাআলা, আমার রিজিক আল্লাহ তাআলা লিখে রাখছেন, রিজিক আল্লাহ তাআলা আমার জন্য যেটুকু রাখছেন সেটুকু আমি পাবো ইনশাল্লাহ, এক। আর 2 নাম্বার, আমার এটা দৃঢ় বিশ্বাস আমাকে না কেউ কখনো ইনশাল্লাহ ঠকাবে না, কারণ আমি ঠকাচ্ছি না, আমাকে কেউ ইনশাল্লাহ ঠকাবে না, ওইটার ব্যবস্থা আল্লাহই করবেন। সো যাদের পেমেন্টের সামর্থ্য নাই, ডাজন্ট ম্যাটার, শুধু আমার সঙ্গে নক দিয়ে একটু মেসেঞ্জারে বলবেন যে ভাইয়া আমার আইডিটাকে চালু রাখেন, ফাইন, ইটস ওকে উইথ মি। বিকজ এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি। আমি যে আজকে আপনাকে সাপোর্ট দিতে পারতেছি, এটার বিনিময়ে আমি এই পারেও পাবো ইনশাল্লাহ, ওই পারেও পাবো। সো আমি কেন এই অপরচুনিটিকে হারাবো?
বলেন? কারণ সবার সঙ্গে যদি দেনা পাওনা আমার মিটে যায়, ওই পাশে যে আমি আর কিছু পাবো না, বুঝছেন? এই জন্য আবার চিন্তা করি না ভাই, সবাই তাহলে টাকা না দিয়ে আপনাকে ওই পারে ব্যবস্থা করে দিই, তাহলে তো আবার এই পারে আমি ধরা খেয়ে যাব, চলতে পারবো না, আপনাদের জন্য সিস্টেম ডেভেলপ করতে পারবো না। সো যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন উইদিন 10 তারিখের মধ্যে এই মাসের পেমেন্টটা করে ফেলতে। আজকে কয় তারিখ? 2 তারিখ। 10 তারিখের মধ্যে পেমেন্টটা করে ফেলতে পারলে আমার জন্য সুবিধা হবে। আমার যেহেতু এই যে ডেভেলপমেন্ট কাজগুলো চলতেছে, ওদেরকে পেমেন্ট করতে হয় মান্থলি, বুঝতে পারছেন? আর যাদের সামর্থ্য নাই তারা অবশ্যই কাইন্ডলি 10 তারিখের মধ্যে আমাকে জানাবেন, ভাইয়া পারতেছি না, কোনো সমস্যা নাই। জিনিসটা যেহেতু আমাকে প্রাইভেট মেসেঞ্জারে জানাচ্ছেন, আমি আপনার আইডিটাকে ঠিকই চালু রেখে দিব। বাট যারা জট ফর্মটা, যে ফর্মটা দিছি পূরণ করেন নাই, তারা কিন্তু আইডিও পাবেন না, পাসওয়ার্ডও পাবেন না। তাহলে আইডি পাসওয়ার্ড যদি না পান, তাহলে তো ম্যাটেরিয়ালস কিছুই পাবেন না, পরীক্ষাও দিতে পারবেন না। সো এটা আমার রিকোয়েস্ট, প্রথমে গ্রুপের যে ফর্মটা দেওয়া, ফর্মটা ফিল আপ করে দিবেন যদি ফিল আপ অলরেডি না করে থাকেন, এক। 2 নাম্বার হচ্ছে, যদি পেমেন্ট না করতে পারেন অতি অবশ্যই আমাকে মেসেঞ্জারে কাইন্ডলি জানাবেন, করতে পারতেছি না। আর যারা পেমেন্ট করতে পারে তারা তো ইনশাল্লাহ করবেন, ঠিক আছে? আর পেমেন্টের ডিটেলসটা আমি ইনশাল্লাহ এই বৃহস্পতিবার দিন আবার দিয়ে দিব, কিভাবে পেমেন্ট করতে হবে। যদিও আগের মতোই প্রসিডিউর থাকবে, একটু চেঞ্জ আসবে, কারণ আমি আপনাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমার গতবার পেমেন্টের হিস্টোরি রাখতে খুব কষ্ট হয়ে গেছিল, আপনাদের দেখেন আপডেট দিতে আমার দেরি হয়েছে কেন, কারণ আমার ম্যাচ করতে হয়েছে, কে দিল টাকাটা ম্যাচ করে তারপর আবার এসএমএসটা পাঠাতে হয়েছে। এইবার আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, ওইভাবে কিভাবে পেমেন্ট করতে হবে সেটা আমি বলে দিব, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আর আপনাদের জন্য ইনশাল্লাহ অনেক দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।